যদি তারা কোনো রকম দুর্নীতির আশ্রয় নেন, অর্থাৎ 2002-এর এসআইআর এর ডকুমেন্টকে প্ল্যাটফর্ম করে যে এসআইআর এবারে হওয়ার কথা, সেটার ক্ষেত্রে যদি তারা প্রপার ভেরিফিকেশনে কোনো রকম দুর্নীতি করেন বা তৃণমূলের চাপে পড়ে কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেন, সেটা যদি আজকে এই মুহূর্তে এসআইআর চলাকালীন যদি ধরা নাও পড়ে, সেটা কিন্তু আগামী দিনে যখন ফাইনাল ইলেকটোরাল রোল তৈরি হবে ধরা পড়বেই। এবং যে কোনো রকম কোনো দুর্নীতির আশ্রয় যদি বিএলওরা নেয়, তাহলে চাকরি তো যাবেই, জেল যাত্রা অনিবার্য। এটা কিন্তু ইলেকশন কমিশনের দ্ব্যর্থহীন উত্তর। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়, একজন আইনজীবী। অরিজিৎ বক্সী তার বক্তব্য দিয়ে শুরু করলাম, যিনি জাতীয় নির্বাচন কমিশনের কলকাতা চ্যাপ্টারের চিফ ইলেকটোরাল অফিসারের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন। তাঁর মন্তব্য দিয়ে শুরু করলাম। কোনো বিএলও আজকে থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি ঘোরা। কোনো বিএলও, আশা করা যায় কোনো বিএলও অনৈতিক পথ নেবেন না, কিন্তু কোনো বিএলও যদি অনৈতিক পথ নেন তাহলে কিন্তু 3টে এস তার জন্য অপেক্ষা করছেন। আমরা অনেকদিন আগেই বলেছিলাম, প্রথমে শোকজ, তারপরে সাসপেনশন এবং তারপর শ্রীঘর। বাঁচতে কি তিনি পারবেন, অর্থাৎ নিজেকে বাঁচাতে কি পারবেন এই দুর্নীতি থেকে, সেটা কিন্তু তাঁদের অগ্নি পরীক্ষা। কোনো বিএলও, আমি আবারও বলছি, কোনো বিএলও প্যানিকড হবেন না, কোনো তৃণমূল কংগ্রেসের অহেতুক প্রেশারের কাছে বো ডাউন করবেন না। আজকে দেখুন, আপনাদের প্রেশার ক্রিয়েট করার জন্য মমতা, অভিষেক গ্যাং তারা রাস্তা বেরোচ্ছেন, কলকাতার রাজপথে হাঁটছেন, কিসের জন্য? অর্থাৎ আপনাদের ওপর প্রেশারটা ক্রিয়েট করার জন্য। সেই বিএলও, আমি বুথ লেভেল অফিসারদের কথা বলছি, যে প্রায় 90,000-এর আশেপাশে যারা বুথ লেভেল অফিসার দায়িত্বের সঙ্গে কাজ করতে চাইছেন, আমি যা খবর পাচ্ছি অধিকাংশ বিএলও কিন্তু স্বাধীনভাবে কাজ করতে চাইছেন, কিন্তু পারবেন কিনা সেটাই হচ্ছে কোটি টাকার প্রশ্ন। ম্যাচিং করানোর ক্ষেত্রে, ম্যাচ করানোর ক্ষেত্রে, অর্থাৎ বাবা মার 2002-এ নাম আছে এবং তার সঙ্গে পার্টিকুলারলি এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার ম্যাচিং করার ক্ষেত্রে আবারও বলছি, প্রত্যেক বিএলওকে নিজেকে কাজটা করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু কোনো পার্টি অফিসের সাহায্য নেওয়া যাবে না। পরিষ্কার বলছি, আমি আবার স্ক্রিনে আপনাদের কাছে এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে প্রত্যেক বিএলওকে নিচে সই করতে হচ্ছে, আই হ্যাভ ভেরিফাইড দ্য অ্যাবাভ ডিটেলস ফ্রম দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। বিএলও সিগনেচার করছেন। গতকাল যখন প্রতিবেদন আপনাদের জন্য পেশ করছি, তখন নদিয়া থেকে একজন বিএলওর আত্মীয়ের ফোন পেলাম। সেই বিএলওকে তাঁর কথা অনুযায়ী, সত্যি মিথ্যে আমি জানি না, ইয়ারোরা বলেছেন কোনো এইসব ভেরিফিকেশান আপনাদের করতে হবে না, আপনারা শুধু ফিল আপ করে আমাদের দিয়ে দেবেন, আমরা তো সই করব। যদি এই কাজ যদি কথাটি সত্যি হয়, আমি আবারও বলছি, বিএলওরা কিন্তু সমস্যায় পড়বেন। তার কারণ বিএলওরা নিজেরা আন্ডারটেকিং দিচ্ছেন। আপনারা একটু ভালো করে দেখবেন, রেমুনারেশন ফর্ম যেটা আপনাদের হাতে আসছে বা আজকে সকালে আপনাদের কাছে হ্যান্ডওভার হচ্ছে, সেখানে পরিষ্কারভাবে লাস্ট লাইনটাতে একটু চলে যান। আমি আবারও বলছি যে আই হ্যাভ ভেরিফাইড দ্য অ্যাবাভ ডিটেলস ফ্রম দ্য ইলেকটোরাল রোলস অফ দ্য লাস্ট এসআইআর। শেষ এসআইআর-এর ইলেকটোরাল রোলটা আমি ভেরিফাই করেছি। আপনি রিটেন আন্ডারটেকিং দিচ্ছেন এবং তারপর যদি পরবর্তীকালে ইয়ারওরা হাত তুলে দেন, আপনি কী করবেন? আপনি তো দায়িত্বশীল বুথ লেভেল অফিসার, আপনি তো দিনের শেষে রেসপন্সিবল টু দ্য গভর্নমেন্ট না, টু দ্য কনস্টিটিউশন, টু দ্য ল অফ দিস কান্ট্রি। আমি বলছি, জাতীয় নির্বাচন কমিশনের বিভিন্ন দপ্তরে যা খোঁজ খবর নিয়েছি, জাতীয় নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কারভাবে টু ওয়ে ট্রাফিক করছেন। অর্থাৎ নিচের লেভেল থেকে বিএলওরা কোন লেভেলে করাপশনে আশ্রয় নিতে পারেন সেই জায়গাটাতে নজর রাখছেন, তাদের নজরদারি বহুবিধ। আবার ইয়ারোরা কোন জায়গায় এই ইয়ারোদের বলছেন অ্যাডজাস্ট করো, এই ইয়ারোরা কোন জায়গায় ইলেকশন ইনচার্জদের বলছেন অ্যাডজাস্ট করো, আবার ইলেকশন ইনচার্জরা কোন জায়গায় যারা বিএলও সুপারভাইজার বলছেন অ্যাডজাস্ট করো, বা বিএলও সুপারভাইজাররা যেখানে বিএলওদের বলছেন ব্যালেন্স করো, তাদের খবর কিন্তু নির্বাচন কমিশন দপ্তরে জমা পড়ে যাচ্ছে। আপনারা প্রচুর তথ্য আমাদের কাছে পাঠান, প্রচুর। যেমন বলছি, গতকাল বেশ রাতে আমরা যখন নদিয়ার ফোনটা পেলাম, যে ইয়ারও বলেছেন ম্যাচিংয়ের ওই মেলানোর দায়িত্বটা আমাদের। আমি সত্যি মিথ্যা জানি না, কিন্তু যখন ফোনটা পেলাম, আমি পরবর্তীকালে যেখানে যা খবর পাঠানোর এর আগেও পাঠিয়েছি, আমি বলছি এই খবরটাও পাঠিয়ে দেবো। অনেক খবর, কালকে অন্তত 300-র ওপর SMS আমার হোয়াটসঅ্যাপ মেসেজ আমাদের দফতরে ঢুকেছে। আমরা সমস্তগুলো পাইল আপ করছি এবং যেখানে পাঠানো জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে সেখানে নির্দিষ্ট সময়ে পাঠিয়ে দিচ্ছি। এবং অবাক হয়ে দেখছি, নির্বাচন কমিশনের অনেক তথ্য ইতিমধ্যে তারা নজরবন্দি করে রেখেছেন। তারা প্রকাশ্যে কিছু এখন বলছেন না, কেন রিয়্যাক্ট করলে পাছের এন্টায়ার এসআইআর সিস্টেমটা ঘেঁটে যায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন ক্রমাগত ঘেঁটে যাওয়ার জন্য। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন তো, 24শে জুন বিহারে যখন জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করলো এসআইআর হবে বিহারে 1 জুলাই থেকে, 15 জুলাই থেকে দেখলাম রাজনৈতিক দলগুলো নেমে পড়লো কোর্টে গিয়ে তার বিরোধিতা করার জন্য। মনু সিংভিকে অ্যাপয়েন্ট করে, অন্যান্য এজেন্সিকে অ্যাপয়েন্ট করে কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচা করলো একটা রাজ্য সরকার। যদি বিহারের নির্বাচনটা মাথা গলিয়ে পশ্চিমবঙ্গের এসআইআরটাকে আটকানো যায়, ফার্স্ট কাজটা হলো। সেকেন্ড কাজ কী হলো? হম্বি দেখে নেবো, ভয় দেখাবো, চোখ উপড়ে ফেলবো, রক্তগঙ্গা বিবে একজন বৈধর নাম করে অবৈধদের, বাংলাদেশি অনুপ্রবেশকারী কমিউনিটিকে বাঁচানোর চেষ্টা করা, বিভিন্নভাবে অবৈধ ভোটারদের রাখার জন্য ডেসপারেট কী না বলেছেন গত কয়েক মাসে। শেষ পর্যন্ত সেটা করেও জ্ঞানেশ কুমারকে
অবদমিত করা গেল না। এসআইআরটা ঘোষিত হলো। যেদিন ঘোষণা হচ্ছেন 27 তারিখ, ঠিক সেই দিন বিকেলবেলা একসঙ্গে প্রায় 527 জন আমলা আইএস ডাব্লিউবিসিএসকে ট্রান্সফার করা। খেয়াল করুন, আইপিএস না, আইএএস ডাব্লিউবিসিএসদের ট্রান্সফার করা, অর্থাৎ এন্টায়ার এসআইআরটাকে যদি ঘেঁটে দেওয়া যায়। 3 নম্বর চেষ্টা হলো। চতুর্থ চেষ্টা হচ্ছে এবার বিএলওদের মধ্যে পেনিট্রেট করা, এই বিএলওদের প্রেশার ক্রিয়েট করা, বিএলওদের নিজের বাড়ির লোককে বিএলওকে অ্যাপয়েন্ট করা। যেখানে সরকারি কর্মচারী, স্থায়ী কর্মচারী রয়েছে, সেখানেও অঙ্গনওয়াড়ি সহায়ককে নিয়োগ করা হচ্ছে। প্রতিদিন তাদের এক এক করে নির্বাচন কমিশন বাদ দিচ্ছে। কিন্তু যারা অনৈতিকভাবে বিএলও হয়ে বসে রয়েছেন তাদের তালিকাও কিন্তু প্রস্তুত। ইতিমধ্যে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে মানে তাদের সরানোর ব্যাপারেও ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছেন। শুধু তাই নয়, যেসব বিএলওরা এই যে জাতীয় নির্বাচন কমিশন তৈরি করা বিধি ভঙ্গ করবেন, কতগুলো এন্ট্রি পয়েন্ট আছে দেখুন। যেভাবে এবারের এনুমারেশন ফর্মটা যেটা পার্টিকুলারলি মানে ছেপে এসছে, মানে ছাপা হচ্ছে, এই প্রতিবেদন যখন পেশ করছি সেদিন সকালেও ছাপা ফর্ম নির্দিষ্ট সরকারি প্রেস থেকে সেখান থেকে ছেপে যাচ্ছে। সেই ফর্মটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা গতকালও দেখিয়েছি, যেভাবে আষ্টে পৃষ্ঠে জাতীয় নির্বাচন কমিশন বেঁধে দিয়েছে, জালিয়াতি করার জায়গাটা 5%-এরও তলায় চলে গেছে। টুকরো টুকরো পয়েন্টে ডকুমেন্ট এভিডেন্স ম্যাচিং এইসব জায়গায় কোনো জায়গায় জালিয়াতি করার জায়গা রয়েছে। সেই জায়গাটাকেও বাঁধার জন্য জাতীয় নির্বাচন কমিশনের চিফ ইলেকট্রাল অফিসার অনেকগুলো ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছেন, যেটা প্রকাশ্যে তারা আনতেও চাইছেন না। আমিও সেটা নিয়ে প্রকাশ্যে আলোচনা করব না, যেখান থেকে জালিয়াতিটা ধরা পড়ে যাবে। যারা এখনও ভাবছেন না যে আমি তো ম্যানেজ হয়ে যাবে, ইয়ারও তো রেসপন্সিবিলিটি নিয়েছে, ভুল করছেন। টেক ইউর রেসপন্সিবিলিটি না, আপনাকে দিনের শেষে সইটা করতে হচ্ছে। ধরুন আমি বলছি পার্টি অফিসে বসে কেউ হাতের টিপ ছাপ দিয়ে দিচ্ছেন ফ্যামিলির হয়ে, এটা ধরারও একটা জায়গা আছে। আমি সেটা নিয়ে আপনাদের কাছে ডিসক্লোজ করছি না। একটু ভালো করে ভেবে দেখুন, যারা আজকে ভাবছেন যে আমার তো কোনো সমস্যা নেই, কেন আমার মাথায় তো ইআরওর আছে, ভালো করে ভেবে দেখুন যে 4 জন ইআরও এবং এইআরও যারা সাসপেন্ডেড হয়েছে ইতিমধ্যে ময়না এবং বারুইপুরে, তারা কবেকার ভোটার লিস্ট প্রস্তুতির জন্য সাসপেন্ডেড হয়েছে? 2025-এর 1 জানুয়ারি। তার জালিয়াতিটা কবে হয়েছে? 2024-এ জালিয়াতি হয়েছে, 2025-এ নয়। এবার সেইখানে এইআরওরা কী বলার চেষ্টা করছে, না আমি তো জানি না, আমি আসলে ডেটা এন্ট্রি অপারেটরকে আমার পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম, তারা জালিয়াতি করেছে। আচ্ছা, সেই ডেটা এন্ট্রি অপারেটর বাঁচতে পেরে, আমি বলছি সেফগার্ডেড হতে পেরেছেন? হতে পারেননি। সেটা ডেটা এন্ট্রি অপারেটরে কিন্তু শোকজ সাসপেনশন হয়ে গেছে। কাকদ্বীপের একজন ডেটা এন্ট্রি অপারেটর কপালে কী ঝুলেছে আপনারা জানেন। ইতিমধ্যে একাধিক ইলেকট্রাল অফিসার বিএলও সম্বন্ধে কমপ্লেন সব জমা পড়ে গেছেন, সেগুলো ইন্সপেকশন হচ্ছে, ভেরিফিকেশন হচ্ছে, তাদের দিকে নজর রাখছে। এবার ঘটনাটা হচ্ছে 2024-এ করা জালিয়াতির জন্য এইআরওরা সাসপেন্ডেড। এবার নিচের লেভেলে ডেটা এন্ট্রি অপারেটরের ঘাড়ে দোষ চাপিয়ে এইআরওরা বাঁচতে পারলেন, মানে সেফগার্ডেড হতে পারলেন না। আবার ডেটা এন্ট্রি অপারেটর ইআরও সই করে দিয়েছে, আমি কি করব, সেটাও তারা সেফগার্ডেড হতে পারলেন না। অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু দুটো দিক থেকে ট্র্যাক রেখেছে। আপনি যদি গ্রাউন্ড লেভেলে কাজ করেন, বিএলও কাজ করেন, আপনি যদি মনে করেন আমি ম্যাচিং না করে যে যা ওই 2002-এর নাম্বার দিচ্ছে আমি দিয়ে বাবা জমা দিয়ে দিই, ইয়ারও তো সই করবেন, তারা ভেরিফিকেশন করবেন, আমার দায়িত্ব নেই, না, আপনি জমা দিচ্ছেন, ইউ হ্যাভ অলসো দ্য রেসপন্সিবিলিটি। আমি অজিত বাবুর সঙ্গে কথা বলেছি, আমার আইনজীবী, তিনি চিফ ইলেকট্রাল অফিসে দীর্ঘক্ষণ ছিলেন, তার অভিজ্ঞতা আরও অনেক তথ্য তিনি দিলেন। আমি সেগুলো নিয়ে প্রকাশ্যে এই মুহূর্তে আলোচনা করতে রাজি নই, কিন্তু আমি বলছি আপনারা যারা আমাদের দপ্তরে বিভিন্ন মেসেজ পাঠাচ্ছেন, অনেক টেলিফোন করছেন, অনেকে বলছেন যে দেখুন 2002-এ নাম নেই কিন্তু 95-এ 98-এ নাম ছিল, আবার 2006 আছে, এক্ষেত্রে কী করণীয়, কী করুন। আমি সমস্ত তথ্যগুলো পাঠাচ্ছি, যারা এই ব্যাপারে বিশ্লেষণ করছেন, মানে এ নিয়ে চর্চা করছেন, অথেন্টিক সোর্সের কাছ থেকে খবর নিয়ে বিশ্লেষণ করে আপনাদের কাছে দেখাবো। গতকাল আপনাদের দেখিয়েছিলাম কীভাবে 2002-এর ভোটার লিস্টটা আপনারা বার করবেন। কয়েকটা তথ্য আজকেও আপনাদের কাছে দিয়ে দিই। আমি আবারও বলছি, কোনো বিএলওর প্যানিক হওয়ার দরকার নেই। কোনো তৃণমূল কংগ্রেস কেন কোনো রাজনৈতিক দলের প্রেশারের কাছে সাকাম করবেন না। যা আইনত সংবিধানসম্মত কনস্টিটিউশন আপনাকে দিয়েছেন, কেন মানুষটির নাম জ্ঞানেশ কুমার। আমি গতকাল রাত্রে যখন প্রতিবেদনের প্রস্তুতি নিচ্ছি তখন অনেক রাতে খবর পেলাম জ্ঞানেশ কুমার 5th টিম নিয়ে কলকাতা পশ্চিমবঙ্গে আসছেন। বিহারের নির্বাচনটা প্রায় এগিয়ে গেছে, 6 তারিখ 11 তারিখ নির্বাচন, 14 তারিখ রেজাল্ট। সর্বাত্মকভাবে ঝাঁপাচ্ছেন, কেন 12টা রাজ্যে এসআইআর নিয়ে কোনো জায়গায় কমপ্লেন নেই, শুধু পশ্চিমবঙ্গ নিয়ে কমপ্লেন। তার কারণ এখানে প্রতারক সরকার চেষ্টা করছেন অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য চেষ্টা করছেন। ফলে তো জ্ঞানেশ কুমারের একদম তীক্ষ্ণ নজর রয়েছে। কোনো ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার কোনো অন্যায় কাজ করলে সাইলেন্টলি ইয়ারোরা আমাদের দপ্তরে যেমন মেসেজ পাঠাচ্ছেন পাঠাবেন। এই তথ্যগুলো কিন্তু আমি প্রকাশ্যে কারুর নাম ডিসক্লোজ করব না, সমস্ত তথ্যগুলো নির্বাচন কমিশনের বিচার্যের মধ্যে পাঠিয়ে দেব এবং নির্বাচন কমিশন প্রত্যেকটার প্রায় উত্তর দিচ্ছেন, শুনলে খুশি হবেন আপনারা। সাইলেন্ট অপারেশন কিন্তু নির্বাচন কমিশন করছে। এন্টায়ার টিম, প্রিন্সিপাল সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, বিভিন্ন
তারা নর্থ বেঙ্গলে আসছেন, দক্ষিণবঙ্গে আসছেন, মানে নভেম্বর মাসটা কিন্তু নির্বাচন কমিশন একদম ফুল ফ্লেজেড পশ্চিমবঙ্গে ঝাঁপাচ্ছে। ফলত সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কয়েকটা তথ্য আপনাদের কাছে আজকে দেবো। আমি অরিজিৎবাবুর বক্তব্য আবার শোনাবো যে বিএলওরা নিজেদের গার্ডেড রাখুন। আমি আবার বলছি, বুথ লেভেল অফিসাররা গার্ডেড থাকুন। 2002 নিয়ে কোনো তথ্য ম্যানিপুলেশন করবেন না। আবার বলছি, 2002 ভোটার লিস্ট নিয়ে কোনো তথ্য ম্যানিপুলেশন করবেন না। ওয়ান্স ইফ ইউ আর স্পটেড, 2 বছর বাদেও কিন্তু আপনার শাস্তি হতে পারে। আপনি ভাবুন তো, আপনি শ্রীগড়ে যাচ্ছেন, আপনার পরিবারের স্বামী তাকিয়ে দেখছেন, বা আপনার স্ত্রী তাকিয়ে দেখছেন, আপনার ছেলে মেয়ে তাকিয়ে যাচ্ছেন, আত্মীয় স্বজন তাকিয়ে দেখছেন। বিহারে যা হয়েছে, সেই সব বিএলওরা যারা জালিয়াতি করতে চেয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গে তো জালিয়াতির পৃষ্ঠস্থান, এখানে চাকরি কোটি কোটি টাকা এভাবে বিক্রি হয় এবং শাসক তাকে প্রোটেক্ট করে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার এই পরিণাম হবে, সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। আমি বিশ্বাস করি প্রত্যেক বিএলও স্বাধীনভাবে মাথা উঁচু করে সুনামের সঙ্গে নিজের কাজ করবেন। তৃণমূল কংগ্রেস থেকে যখন প্রেশার ক্রিয়েট করবে, ফর্মগুলো চাওয়া হবে বা ফলস ইনফরমেশন দেওয়া হবে, স্টেট লিখিতভাবে রিপোর্টটা দেবেন ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসকে এবং চিফ ইলেকটোরাল অফিসকে লিখিতভাবে দেবেন, কারণ সেটাই কিন্তু আপনার প্রিকশন। অর্থাৎ ধরুন আপনি বিএলও, আপনার উপরে রয়েছেন বিএলও সুপারভাইজার, আপনাকে অনৈতিকভাবে কোনো প্রেশার দিচ্ছেন, বা এই বিএলওর ওপরে এইআরও রয়েছেন, এসডিও লেভেলের ইআরও রয়েছেন, তারা অনৈতিকভাবে বলছেন অমুক নেতা যা বলছেন শুনে নিন, আপনি কাজটা করে নিন। এই প্রেশার যদি আসে, আপনারা এইটা লিখিতভাবে চিফ ইলেকটোরাল অফিসার কলকাতার অ্যাড্রেসে মেল করে ছেড়ে দেবেন। দ্যাট ইজ ইয়োর সেফটি, যে আমার ওপর এই প্রেশারটা আসছে স্যার, আমি এই বিএলওর কাজ করতে চেষ্টা করছি সৎভাবে, আমার ওই প্রেশারটা আসছে। ওই চিঠিটা কিন্তু পরবর্তীকালে আপনাকে দিয়ে কোনো অনৈতিক কাজ করতে গেলে ওটাই আপনার সেফটি সিকিউরিটি। হয়তো আপনি বলবেন যে এই প্রেশার আমি নেব কী করে, স্কুলের শিক্ষকতার চাকরি করতাম, অনেক মহিলারা ডিউটি পেয়েছেন, তারা ভয় পাবেন যে চিফ ইলেকটোরাল অফিসারকে জানাবো বাবা আমার উপর যদি কিছু হয়। অর্থাৎ চাকরিটা যদি কোনো দিন চলে যায়, আপনি যদি সাসপেন্ডেড হন, শোকজ সাসপেনশন শ্রীঘর হয়, সেটা বেশি সম্মানজনক না নিজেকে সেফগার্ডের জন্য অন্তত লিখিতভাবে জানিয়ে রাখা যে আমাকে এই অনৈতিক কাজ করার চেষ্টা করবেন না। মানে যে ফর্মটা, আমি আবার এই প্রতিবেদনের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, যে ফর্মটা দেওয়া হয়েছে আপনাদের হাতে, যে ফর্মে প্রিন্টেড কপি, নাম, কিউআর কোড, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সমস্ত কিছুতে শেষকালে একটা জায়গা খুব ক্রুশিয়াল, 2002 এসি নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। এইখানে যদি কোনো রকম ম্যানিপুলেশন করার চেষ্টা হয়, এই জায়গাটায় মাথা রাখবেন, এইটা অথবা এইটায়, এখানে ম্যানিপুলেশন করার জায়গা কম। এইখানে যদি কোনো রকম ম্যানিপুলেশন করা যায়, খসড়া তালিকা বেরোলে যদি ওয়ান্স ইফ ইট ইজ রিপোর্টেড যে এই বিএলও এই ফলস ইনফরমেশন দিয়েছে, তাই তো নাম বেরিয়ে গেছে খসড়ায়, সেই বিএলওর কপালে কি ঝুলছে, উইথ ইমপ্রিজনমেন্ট ফর এ টার্ম উইচ মে এক্সটেন্ড টু 1 year, উইথ ফাইন অর উইথ বোথ। ফলত বুঝতেই পাচ্ছেন, আমি আবারও বলছি, স্বাধীনভাবে স্বাধীন সত্তা নিয়ে প্রত্যেক বিএলও মাথা উঁচু করে কাজ করুন, কথা কম বলবেন না, বিএলএদের অ্যাসিস্ট্যান্ট নিন, কোনো অসুবিধা নেই, রাজনৈতিক দল প্রেশার ক্রিয়েট করবেন, অসুবিধা নেই, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার আত্মসম্মানটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনাকে দিয়ে কেউ, কোনো পলিটিক্যাল পার্টি, কোনো রাজনৈতিক দল কোনো অন্যায় করাতে গেলে একটা মেল করে পাঠিয়ে দিন চিফ ইলেকটোরাল অফিসার, স্যার আমি আক্রান্ত এই অবস্থা। আর আমাদের কাছে পাঠাবেন আপনার নামটাম ডিসক্লোজ না করে। যেমন আমি নদিয়া থেকে খবরটা পেলাম যে জনৈক ইয়ারও যে কথাটা বলেছেন, ঠিক কি ভুল সেটা তো তারা ইলেকশন কমিশন বিচার করবে। আমি পাঠিয়ে দিয়েছি ইতিমধ্যে, যা যেখানে পাঠানোর খবর পাঠিয়ে দিয়েছি। আমি আজকে এই প্রতিবেদন শেষ করার আগে আরেকটা তথ্য আপনাদের কাছে দেবো, যেটা আপনাদের একটু জেনে রাখা দরকার। সেটা হচ্ছে 1987 সাল থেকে 2/12/2004, 1987 সাল থেকে 2/12/2004 যাদের নাম, মানে যাদের জন্ম এই সময়টা 87 সাল থেকে 2004, এই সময় আপনাদের যে ডকুমেন্টটা দিতে হবে ভোটার লিস্টে নামটা রাখার জন্য, সেটা হচ্ছে আপনার ধরুন 2025 ভোটার লিস্টে 2002 ভোটার লিস্টের নামটা নেই। এবার আপনাকে দিতে হবে নিজের ওই 11টা ডকুমেন্ট, যে 11টা ডকুমেন্ট নিয়ে প্রচুর আলোচনা করেছি, সেটাতে যাব না। আর দ্বিতীয় যেটা দিতে হবে, বাবা অথবা মার ওই 11টা ডকুমেন্টের মধ্যে একটা কোনো নির্দিষ্ট ডকুমেন্ট দিতে হবে, যে 11টা ডকুমেন্ট নিয়ে বহু চর্চিত, আমি আলোচনা যাচ্ছি না। আর 2002 থেকে 2025 এই 23 বছরের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন, যাদের 2002 ভোটার লিস্টের নাম না থাকারই কথা, তাদের কী ডকুমেন্ট দিতে হবে? ডকুমেন্ট দিতে হবে নিজের কোনো অথেন্টিক ডকুমেন্ট, ওই 11টার মধ্যে জন্ম সার্টিফিকেট বা এই যা, এবং তার সঙ্গে বাবা এবং মা দুজনেরই ওই ডকুমেন্টগুলো দিতে হবে। এবং 2002 যখন লিঙ্ক থাকবে, আপনার 2002 যদি নাম থাকে, তাহলে কিচ্ছু আপনাকে দিতে হবে না। শুধু দেখবেন যে বিএলও ভেরিফাই করছেন কি না। আপনারা কোনো পার্টি অফিস, অনেক ওয়ার্ড অফিসে এখন হেল্প ডেস্ক মতো খোলা হয়েছে, তারা যে নাম্বারটা লিখছেন ভালো করে রাখবেন, যেখানে ডিটেলস অফ দ্য লাস্ট এসআইআর বলে, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, ডোন্ট ট্রাস্ট দেম।
নিজে ভেরিফাই করে নিন, কাউকে দিয়ে অ্যাপ খুলে আমরা দেখিয়েছি কীভাবে খুললেই আপনি দেখে নেবেন 2002 আপনার অ্যাকাউন্ট নাম্বার কত, পার্ট নাম্বার কত, সিরিয়াল নাম্বার কত। অর্থাৎ আপনি যদি ধরুন শাসক দলের বিরোধী হন, সমর্থক না হন, আপনার নাম্বারটা কিন্তু গণ্ডগোল করে দিতে পারে, এরা করবেই বলছি না, গণ্ডগোল করে দিতে পারে। আলটিমেটলি দিনের শেষে পুরো পরিশ্রমটা বৃথা যাবে। প্যানিকড হবেন না। আমি আবার আজকে এই প্রতিবেদন শেষ করার আগে বলবো, কোনো হিন্দুর কোনো সংকট সমস্যা নেই। যদি আপনার কোনোভাবে অথেন্টিক ডকুমেন্টে অসুবিধা থাকে, সিএ ফর্মটা আবেদন করে দেবেন। কীভাবে করবেন আমি সেটা বলে দেবো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ভারতীয় মুসলিমদের কোনো সংকট সমস্যা নেই, সমস্যা নেই কোনো হিন্দু, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ, মানে কারুর ক্ষেত্রে নেই সমস্যা নেই। সমস্যা শুধু বাংলাদেশ থেকে আইএস জঙ্গি, আনসারুল্লাহ বাংলা, জামাত, এরা যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বসে আছে, ঘাপটি মেরে বসে আছে, যারা এখন বাংলাদেশ বর্ডারের দিকে দৌড়চ্ছে, তাদের সংকট, তাদের সমস্যা তারা মিট করুন। কিন্তু আপনারা যারা এই দেশের স্বাধীন নাগরিক, আপনার নিজের সন্তানের চাকরি, পরবর্তী প্রজন্মের চাকরি, ব্যবসা, শিল্প, জমি জমা, অর্থনৈতিক অধিকার, সমস্ত কিছু তছনছ হয়ে যাবে এই পশ্চিমবঙ্গে শুধুমাত্র কি না ওই আইএস, জামাত, আনসারুল্লাহ বাংলাদের খুশি করার জন্য একটা রাজ্যের প্রতারক সরকার যখন এই এন্টায়ার চ্যাপ্টারটাতে চোখ বন্ধ করে থাকবে। গতকাল আমরা দেখিয়েছি বিকেলবেলার একটি প্রতিবেদনে, সেখানে 300 ভুয়ো পাসপোর্ট ইস্যু রয়েছে নৈহাটি এই চাকদহে, সেখানে গিয়ে শেষ পর্যন্ত ইডি গ্রেফতার করেছে। কী করে হলো খড়িবাড়িতে 830টা ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে। এখন সরকার বলছে না ওটা 450টা হয়েছে, সেই 450টাও ভুয়ো সার্টিফিকেট কী করে হলো বলুন তো? গোসবাতে 3557টা ভুয়ো বার্থ সার্টিফিকেট একটা জন্ম মৃত্যু পোর্টাল থেকে কী করে হলো বলুন তো? ডক্টর সপ্তর্ষি চ্যাটার্জি, আরজিকর মেডিকেল কলেজ প্রিন্সিপালের যিনি সুপার, তিনি বলেছেন যে ইদানিংকালে বসিরহাট বনগা থেকে ধেয়ে লোকজন আসছে জন্ম সার্টিফিকেট দিন। আমাদের কাছে যদি আমাদের এখানে না জন্মান বা ডকুমেন্ট না থাকে আমরা কী করে দেবো? এই পরিস্থিতির মধ্যে পড়েছে। সেই পরিস্থিতির মধ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য মমতা অভিষেক রাস্তায় মিছিলে হাঁটছেন শুধুমাত্র বিএলওদের প্যানিক করার জন্য। বিএলওরা প্যানিকড হবে না, নিশ্চিন্তে কাজ করুন। দেশ চাইছে একটা স্বাধীন রাষ্ট্র যেখানে চালের মধ্যে কাঁকড় থাকবে না, দুধের মধ্যে জল থাকবে না, আর অবশ্যই আমাদের নাগরিকদের মধ্যে ভেজাল বাংলাদেশি থাকবে না। প্রত্যেক হিন্দু যাদের ডকুমেন্ট নেই তারা শরণার্থী হিসেবে সিএ সার্টিফিকেট পাবেন। ভারতীয় মুসলিমদের কোনো চিন্তা নেই, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সিদের কোনো চিন্তা নেই। চিন্তা শুধু তৃণমূল কংগ্রেসের, আর চিন্তা শুধু মোহাম্মদ ইউনুসের, ওই আনসারুল্লাহ বাংলা আর জামাতের। তাদের জন্য আপনি কেন ব্যথিত হবেন? আমি আবার এই প্রতিবেদনের শেষে অরিজিৎ বক্সী আইনজীবী, চিফ ইলেকট্রাল অফিসারের কাছে গিয়েছিলেন, কি তিনি ফেস করেছেন এবং আরও নির্দিষ্ট কিছু তথ্য দিয়েছেন, যে তথ্যটা ওবিসি সংক্রান্ত, সার্টিফিকেট সংক্রান্ত, প্রত্যেক ভারতবর্ষের বাংলার নাগরিকদের শুনে রাখা দরকার। অরিজিৎ বাবু কী বলছেন শুনুন। এই যে এসআইআর এর কাজ চলবে আগামী 1 মাস ব্যাপী, যে বিএলওদের মাধ্যমে এই কাজটা হবে, যদি বিএলওরা কোনো রকম ভাবে কোনো শিথিলতা বা কোনো রকম দুর্নীতির আশ্রয় নেয়, সেক্ষেত্রে কমিশন কিভাবে পদক্ষেপ নেবে? আপনাকে আমি জানাই, আমাদের প্রশ্নের উত্তরে স্টেট ইলেকশন কমিশনার তিনি খুব দ্ব্যর্থহীন ভাষায় পরিষ্কারভাবে জানিয়েছেন যে যেহেতু এই এসআইআর এর কাজ এটা একটা সাংবিধানিক ম্যান্ডেট এবং সংবিধানের আওতায় যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট তার আন্ডারে যে রুল ফ্রেম হয়েছে, সেই রুলের আওতায় এই এসআইআর এর কাজ চলবে, সেক্ষেত্রে কোনো রকম শিথিলতা বা দুর্নীতির কোনো জায়গা থাকার কথা নয়। যদি কোনো বিএলও, এবং আমি আপনাকে খুব স্পেসিফিক্যালি বলছি, শুধু বিএলও নয়, যদি বিএলও বা তদূর্ধ্ব যারা আধিকারিক অর্থাৎ ইআরও বা এইআরও যারা রয়েছেন, তাদের তরফ থেকেও যদি কোনো রকম কোনো শিথিলতা বা কোনো দুর্নীতির প্রশ্রয় তারা দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আইনানুগভাবে কঠোরতম পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হবে। যেটা এর আগেও আমরা দেখেছি, বিহারে হয়েছে, বেশ একটা সংখ্যক বিএলও যারা প্রকৃত পথের না গিয়ে কিছু আইনি শিথিলতা দেখাতে গেছিল, তারা কিন্তু এখন জেলে পিছনে রয়েছে। একই রকম ভাবে আমরা দেখেছি পশ্চিমবঙ্গেও 2জন WBC অফিসার এবং তাদের 2জন সহযোগী, তাদের বিরুদ্ধে অলরেডি শোকজ লেটার ইস্যু হয়েছে এবং ইলেকশন কমিশন অলরেডি জানিয়েছে যে আগামী দিনে তাদের বিরুদ্ধে যে আইনগত পদক্ষেপ হবে তাতে আইনে তাদের যে শাস্তি আছে তাদের সেই শাস্তি ভোগ করতে হবে। আমি শুধু একটাই কথা বলতে চাই যে বিএলওরা যারা এই কাজে এসআইআর এর কাজে নিযুক্ত হয়েছেন, তারা প্রত্যেকে সরকারি কর্মচারী এবং অধিকাংশই স্থায়ী সরকারি কর্মচারী। তাদের অধিকাংশেরই একটা দীর্ঘদিন যাবৎ তারা চাকরি করেছেন, তারা একটা চাকরির একটা মধ্য পরিস্থিতিতে হয়তো রয়েছেন। আজকে তৃণমূলের চাপে পড়ে যদি তারা কোনো রকম দুর্নীতির আশ্রয় নেন, অর্থাৎ
2002 এসআইআর এর ডকুমেন্টকে প্ল্যাটফর্ম করে যে এসআইআর এবারে হওয়ার কথা, সেটার ক্ষেত্রে যদি তারা প্রপার ভেরিফিকেশনে কোনো রকম দুর্নীতি করেন বা তৃণমূলের চাপে পড়ে কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেন, সেটা যদি আজকে এই মুহূর্তে এসআইআর চলাকালীন যদি ধরা নাও পড়ে, সেটা কিন্তু আগামী দিনে যখন ফাইনাল ইলেকটোরাল রোল তৈরি হবে ধরা পড়বেই। এবং যে কোনো রকম কোনো দুর্নীতির আশ্রয় যদি বিএলওরা নেয়, তাহলে চাকরি তো যাবেই, জেল যাত্রা অনিবার্য। এটা কিন্তু ইলেকশন কমিশনের দ্ব্যর্থহীন উত্তর। আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে ওবিসি সার্টিফিকেট, যে 11টা সার্টিফিকেটের মধ্যে ওবিসি সার্টিফিকেট রয়েছে, পশ্চিমবঙ্গে তো 2010 সাল পর্যন্ত ওবিসি সার্টিফিকেটটা ভ্যালিড। এক্ষেত্রে দাঁড়িয়ে যে ডকুমেন্টগুলো 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছে নির্দিষ্টভাবে, সেই 11টা ডকুমেন্টের মধ্যে একটা মানে 1987 সাল থেকে 2/12/2004 আর 2002 থেকে 2025 এর মধ্যে যাদের জন্য প্রয়োজন হবে, যারা ওবিসি সার্টিফিকেট জমা দেবেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে ওবিসির কোন সার্টিফিকেট গুলো ভ্যালিড হবে না, একটু যদি পরিষ্কার করে দেন আমাদের দর্শকদের জন্য। দেখুন, এসআইআর এর বৈধতা ভেরিফিকেশনের সময়, ভোটারের বৈধতা ভেরিফিকেশনের সময় যেটা আপনি বলছিলেন যে 1987 জুলাইয়ের আগে যদি জন্ম তারিখ হয়, তাহলে তাকে ইলেকশন কমিশনের দেওয়া বৈধ ডকুমেন্টগুলোর মধ্যে থেকে যে কোনো একটা প্রডিউস করলেই হবে। যদি জন্ম তারিখ 1987 জুলাই থেকে 2002 এর মধ্যে হয়, তাহলে তাকে তার নিজের একটা বৈধ ডকুমেন্ট এবং তার বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনের একটা বৈধ ডকুমেন্ট প্রডিউস করলেই হবে। আর যদি জন্ম তারিখ 2002 এর পরবর্তী সময় হয়, তাহলে সেক্ষেত্রে নিজের যে কোনো একটা বৈধ ডকুমেন্ট, সাথে বাবা এবং মায়ের একটা বৈধ ডকুমেন্ট দেখাতে হবে। এখন এই বৈধ ডকুমেন্ট আপনারা জানেন যে ইলেকশন কমিশনের যে তালিকা রয়েছে, সেই তালিকায় তার মধ্যে একটা ডকুমেন্ট হলো জাতিগত শংসাপত্র, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট। এবং কাস্ট সার্টিফিকেট বলতে ইলেকশন কমিশনের যেটা পরিষ্কার রয়েছে যে এসসি সার্টিফিকেট অথবা ওবিসি সার্টিফিকেট যে কোনোটাই চলতে পারে। একটা জিনিস, কাস্ট সার্টিফিকেটের কথা প্রথমেই আমাদের বিএলওদের তো যেটা দেখতেই হবে, যেটা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি জালিয়াতি হয়, বিভিন্ন এক্সিকিউটিভ স্তরের সরকারি আধিকারিকের দেওয়া মাঝে মধ্যে দেখা যায় যে কাস্ট সার্টিফিকেট দেখা যাচ্ছে যার কোনো বৈধতা নেই। কারণ আমরা জানি যে কোনো কাস্ট সার্টিফিকেট এসডিও বা তদূর্ধ্ব সরকারি আধিকারিকরা ইস্যু করতে পারেন। এবার যেটা আপনি বললেন ওবিসি সার্টিফিকেটের বিষয়টা, এবারে সেটার ব্যাপারটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু আলাদা। কারণ আমরা জানি 2010 সালের আগে পশ্চিমবঙ্গে 66টা আইডেন্টিফাইড ওবিসি কমিউনিটি ছিল। 2010-এর পর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন বলেন যে উনি একটা সংরক্ষণ নিয়ে আসছেন, বিশেষত ওবিসির নাম করে উনি বলেছিলেন ডাইরেক্টলি মুসলমানদের সংরক্ষণ দেওয়ার জন্য উনি সংরক্ষণটা আনছেন, কিন্তু পরবর্তী সময়ে উনি চেষ্টা করেছিলেন এটাকে ওবিসি ও সংরক্ষণের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে। এবং মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেই এটাকে 2012 সালে আইন করে ওবিসি সংরক্ষণের নামে যে দুর্নীতি তিনি করেছেন, কোনো রকম ফিল্ড ভেরিফিকেশন ছাড়া, কোনো রকম ক্যাটেগরাইজেশন ছাড়া অজস্র সম্প্রদায়কে, বিশেষ সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছেন। সেই নিয়ে দীর্ঘ 14 বছর মামলা চলার পর কলকাতা হাইকোর্ট দ্ব্যর্থহীন ভাষায়, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দ্ব্যর্থহীন ভাষায় অর্ডার দিয়েছে যে 2010 সালের পরে ইস্যু হওয়া পশ্চিমবঙ্গে 2024 পর্যন্ত যে ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যু করেছে রাজ্য সরকার, অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি বানিয়ে যে ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যু করেছে, তার কোনো কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নেই। অর্থাৎ সেই ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেটগুলো যেগুলো 2010 থেকে 2025-এর মধ্যে ইস্যু, 2024-এর মধ্যে ইস্যু করা, সেগুলো দে আর অনলি স্ক্র্যাপ পিস অফ পেপার। সুতরাং যদি কোনো ভোটার বিএলওকে ওই সময় অন্তর্বর্তী ইস্যু হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট দেখাতে চায় বা দেখায়, বিএলওর একটাই কথা বলা উচিত যে এই ওবিসি সার্টিফিকেটের কোনো আইনগত বৈধতা নেই, এটা আপনি আপনার কাছেই গুছিয়ে আপনার প্যান্টের পকেটে গুছিয়ে রেখে দিন ছিঁড়ে, আপনি অন্য কোনো বৈধ ডকুমেন্ট থাকলে সেটা দেখান। এটা কিন্তু বিএলওর বলাটা কর্তব্যের মধ্যে পড়ে। কারণ কলকাতা হাইকোর্টের আদেশ অনুসারে 2010 থেকে 2024 পর্যন্ত ইস্যু হওয়া পশ্চিমবঙ্গ সরকারের ওবিসি সার্টিফিকেটের কোনো আইনগত বৈধতা নেই। অনেক ধন্যবাদ অরিজিৎ বাবু, অনেক ধন্যবাদ।